নমস্কার বন্ধুরা, আজকে আন্দামানের আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। কিন্তু প্রথমেই আমরা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা, কারণ দুজনের দূরত্ব এবং কর্মব্যস্ততার কারণে আমরা কখনোই সময় মতো ভিডিও এডিট এবং আপলোড করে উঠতে পারি না। তাই যথারীতি এবারের ভিডিওটিও আসতে কিন্তু বেশ কিছুটা দেরি হলো। দ্বিতীয়বার আরেকবার আপনাদের কাছে চেয়ে নিচ্ছি করজোড়ে ক্ষমা। দিনটি ছিল 2রা ডিসেম্বর, আর আন্দামান পোর্ট ব্লেয়ার ট্রিপের দ্বিতীয় দিনে আমাদের গন্তব্যস্থল ছিল বারাটাং দ্বীপপুঞ্জ। পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং দ্বীপপুঞ্জে যাওয়ার পথেই পড়ে ছিরকাটাং ফরেস্ট, আর এই ছিরকাটাং ফরেস্টেই বাস জারোয়া জনজাতির। আন্দামানের এই বারাটাং ট্রিপের কিছু রুলস, রেগুলেশন এবং টাইমিং আছে। যেহেতু চিরকাটাং ফরেস্ট একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই চিরকাটাং ফরেস্ট পার করবার জন্য প্রথমেই চেকপোস্টে নাম নথিভুক্তকরণ করতে হয়। আর যাতে আমাদের এই নাম নথিভুক্তকরণ করতে গিয়ে দেরি না হয়, তার জন্য আমরা আমাদের আধার কার্ড প্রথমে ট্যুর অপারেটর দাদাকে দিয়ে রেখেছিলাম। বারাটাং যাওয়ার জন্য এই চেকপোস্টটি পার করার সময় হলো সকাল 6টা, 9টা, 12টা এবং 2:30টা। আর ওপাশ থেকে আসা যায় সকাল 6:30, 9:30, 12:30 এবং 3টের পর এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 7টা নাগাদ, আর এই চেকপোস্টে এসে পৌঁছলাম 8:30টা। আমাদের ট্যুর অপারেটর দাদা গাড়িতেই আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিলেন। এই চিরকাটাং ফরেস্টের চেকপোস্টে আসা মাত্রই আমাদের ব্রেকফাস্ট এবং টয়লেট করে নিতে বলা হলো, কারণ নাম নথিভুক্তকরণের পরে কনভয়ের মাধ্যমে আমাদেরকে সেই রাস্তাটা পার করতে হবে, আর রেস্ট্রিক্টেড জোন হওয়ায় সেখানে গাড়ি কোনোভাবেই দাঁড়াবে না। তবে হ্যাঁ, এই চিরকাটাং ফরেস্টের মধ্যে দিয়ে যখন গাড়ি যাবে তখন কোনোভাবেই ক্যামেরা বা ভিডিওগ্রাফি করা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিষিদ্ধ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বারাটাং পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় ঘন্টা 2। আমাদের সেদিনের কপালটা হয়তো সত্যি খুব সুপ্রসন্ন ছিল। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই আমাদের চোখে পড়েছিল জারোয়া জনগোষ্ঠীর 6 জন মানুষের সঙ্গে। জারোয়া জনগোষ্ঠী এখন অনেকটাই যুগের সঙ্গে তাল মিলিয়ে সভ্যতার দিকে পা বাড়িয়েছে। पैदल जाना पड़ता है उसमें। হ্যাঁ, শোনা একা জন টানিস না দিদি। আরে তিনটাই ছিল। তুমি পৌঁছালাম বারাটাং দ্বীপপুঞ্জে। এখান থেকে বাকি জায়গাগুলোতে ঘোরবার জন্য আমাদেরকে প্রথমেই শিপমেন্ট করে ওপারের দ্বীপে রেখে আসা হবে, আর এই শিপে যাওয়ার জন্য খরচ 13 টাকা পার হেড। বারাটাং দ্বীপপুঞ্জে দেখার জন্য রয়েছে মাড ভলক্যানো, লাইমস্টোন কেভ, প্যারট আইল্যান্ড। শিপে উঠে সবাই নিজেদের মতো একটু নিরিবিলি সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ল। একটা মজার জিনিস বলি, এই শিপে কিন্তু শুধু মানুষ নয়, ছোট 4 চাকা গাড়ি থেকে শুরু করে বড় বাসও এই শিপে করেই একদিক থেকে আরেক দিকে ট্রান্সফার করা হয়। এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো মাড ভলক্যানো। যদিও এটি দেখার জন্য আমরা একটু বড্ড দেরি করে ফেলেছিলাম। এটি দেখতে গেলে ভোর 3টায় এলে খুব সুবিধা হতো। আর যেহেতু আমরা শুধুমাত্র লাইমস্টোন কেভ দেখবো বলেই এসেছি, তাই আমরা এটি করেই ফিরে যাব। আর আরেকটি দেখার জিনিস রয়েছে, সেটি হলো প্যারট আইল্যান্ড। সন্ধ্যাবেলায় প্রচুর সুন্দর সুন্দর প্যারট দেখা যায়, কিন্তু প্যারট আইল্যান্ডে ঘুরতে গেলে বারাটাঙে নাইট স্টে করতে হবে। লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য আমাদের পেরোতে হয়েছিল ম্যানগ্রোভ ফরেস্ট, যা কিনা আমরা স্পিড বোট করে গিয়েছিলাম। এই স্পিড বোটের টিকিট ওখানেই স্পিড বোট অ্যাসোসিয়েশন থেকে কাটা যায়, কিন্তু আমরা যেহেতু একটা প্যাকেজে গিয়েছিলাম, এখানকার টিকিট অলরেডি আমাদের ট্যুর অপারেটর দাদা কেটে রেখেছিলেন।
তবে আপনারা ট্যুর অপারেটর ছাড়া এলে নিজেরাও টিকিট কাটতে পারেন। টিকিট মূল্য ওই 900 থেকে 1000-এর মধ্যে। এখানে এক একটা বোটে ম্যাক্সিমাম 10 জন করে যেতে পারে। আমরা ছিলাম 14 জন, তাই আমাদের দুটো বোট লেগেছিল। একটা বোটে 10 জন, আর একটা বোটে আমরা 4 জন। আপনারা হয়তো ভাবছেন যে এরা তো 15 জন ছিল, 14 জন হলো কি করে? আসলে সেদিন সুভাষ দাদুর শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য সুভাষ দাদুকে আমরা বাধ্য হয়েই হোটেলে রেখে আসতে হয়েছিল। স্পিড বোটে করে লাইমস্টোন কেভের দিকে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। তবে হ্যাঁ, এখানে নিয়ম রয়েছে। স্পিড বোটে ওঠা মাত্রই সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো বোট কর্তৃপক্ষের থেকে যে লাইফ জ্যাকেট দেওয়া হবে সেটা ইমিডিয়েট বোট ছাড়ার আগেই আপনাকে পরে নিতে হবে। একটি বোটে আমরা 4 জন ছিলাম, দেবু, আমি, মৌ ও ব্যাপ্তি। আরেকটি বোটে তিন্নার নেতৃত্বে বাকি 10 জন। সমস্যাটা হলো এই 20 মিনিট যতক্ষণ না আমরা লাইমস্টোন কেভের জায়গা পর্যন্ত পৌঁছতে পারছিলাম, সত্যি আমরা প্রচন্ড টেনশনে ছিলাম। কারণ ওখানে একমাত্র তিন্না এবং কুটু বাদ দিয়ে বাকি সবাই প্রায় বয়স্ক। লাইমস্টোন কেভে পৌঁছানোর আগে এই জলযাত্রায় আপনার পথে পড়বে গভীর ম্যানগ্রোভ জঙ্গল। সেই ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া ম্যানগ্রোভ অরণ্য চোখের সামনে দেখতে পেয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। গরান, গেওয়া, সুন্দরী যেসব গাছের নাম পড়েছিলাম তখন, হয়তো এখানে তার থেকেও অনেক অনেক বেশি ধরনের গাছ রয়েছে। আমরা কম বেশি সকলেই জানি যে এই গাছগুলো লবণাক্ত জলেই জন্মায়, আর জোয়ার ভাটার সম্মুখীন হতে এদের প্রধান অস্ত্র এদের বড় বড় শিকড়। কিছু কিছু গাছের আবার শ্বাস প্রশ্বাসের কাজেও এই শিকড়গুলি ব্যবহৃত হয়। আপনাকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে লাইমস্টোন কেভের পৌঁছানোর আগে যে ঘাটে নামানো হবে সেখান থেকে আপনাকে হাঁটতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার। আপনাকে যে ঘাটে নামানো হবে সেই ঘাটে বসার ব্যবস্থাও রয়েছে। কেন এটা বললাম? আসলে আমার বাবার পায়ে ব্যথার জন্য, যেহেতু বাবা অতটা হাঁটতে পারবে না, তাই বাবা ঘাটে নেমে সেখানেই বসেছিল। তাই আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক লোক কখনো ট্যুর করতে গিয়ে এই পায়ের সমস্যা দেখা দেয়, তবে কিন্তু আপনারা ওনাকে ওখানে বসিয়ে রেখে ট্যুর করে আসতে পারেন। এই ম্যানগ্রোভ ফরেস্ট পার করে লাইমস্টোন কেভে যেতে গেলে মাঝখানে একটি গ্রাম পার করতে হবে। ছোট্ট এই সাজানো গোছানো গ্রামের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু হ্যাঁ, এখানে একটি নিয়ম রয়েছে। এই লাইমস্টোন কেভে যাওয়ার পথে আপনার ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ, প্লাস্টিক ব্যবহারও নিষিদ্ধ। তাই যদি কোনো খাবার দাবার বা প্লাস্টিক আপনার সঙ্গে থেকে থাকে তবে সেটা বোটেই ছেড়ে আসতে হবে। চলার পথে একটা জিনিস খুব আশ্চর্য লাগলো। পথে প্রচুর পাখির সাইনবোর্ড থাকলেও একটা পাখিও কিন্তু আমরা দেখতে পেলাম না। কি জানি কেন, এত ঘন জঙ্গলেও পাখির দেখা যে কেন পেলাম না সেটা বুঝতে পারলাম না। ঘাট থেকে লাইমস্টোন কেভের এই 1.5 কিলোমিটার পদযাত্রায় যদি কেউ ক্লান্ত বোধ করেন, তবে এই গ্রামের শেষেই পেয়ে যেতে পারেন কয়েকটি দোকান, যেখানে আপনি পাবেন ছাতুর শরবত, লেবুর শরবত বা বিভিন্ন পানীয়। यहाँ पर जितना फैमिली है ये सब जो बैठा हुआ है, मैंने ये घर सब बना हुआ है, या आप लोगों का ये दुकान सब जो है, ये सब मैंने पहले से मैंने यहाँ का तो कोई नेटिव नहीं है ना? मैंने सब कोई झारखंड का भाई है। हाँ हाँ, ये ठीक है, वो ऐसे देखो था दिल्ली वाला, somehow I felt ना।
মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম লাইমস্টোন কেভের সামনে। এই লাইমস্টোন কেভের ইতিহাস ঘাঁটতে গিয়ে ইতিহাসের থেকে বেশি আমি বেশ কিছুটা সায়েন্সের মুখোমুখি হয়েছিলাম। কেমন? তা হলো এই বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বৃষ্টির জল মিশে কার্বনিক অ্যাসিডের তৈরি হয়, যার ফলে এই বৃষ্টির জল হয় সামান্য অ্যাসিডিক। আর এই বৃষ্টির জল যখন লাইমস্টোনের উপর পড়ে তখন বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট। আর এই বিক্রিয়ার ফলেই লাইমস্টোন কেভে বিভিন্ন আকৃতি প্রকৃতির প্রকাশ পেয়েছে। আসলে এই সমস্ত সায়েন্টিফিক ব্যাপারটাই বারাটাংয়ের এই লাইমস্টোন কেভে ঘটে চলেছে বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে। 300 মিটার দীর্ঘ এই পাহাড়গুলিতে যারা ঘুরতে যাবেন তাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা কেউ হাত দিয়ে পাহাড়ের গা স্পর্শ করবেন না, নইলে হয়তো প্রাকৃতিকভাবে তৈরি এই অদ্ভুত নিদর্শনগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। जैसे मंदिर पे छोटे से गणेश जी होते हैं, लग रहा है पूरा गणेश जी की मूर्ति लग रहा है। ठीक ही बोलते हो, यही जगह था गणेश जी का। और मैंने यहाँ पे भी लेवल है, देखिए रिवर्स लोटस की जैसे स्ट्रक्चर देख सकते हैं यहाँ पे। আমরা যে স্পিড বোট গুলো করে এসেছিলাম সেখানেই ছিল গাইড, অর্থাৎ এক একটি বোটের এক একজন করে গাইড। সেই গাইডই আমাদের এই লাইমস্টোন কেভের সমস্ত ডিটেলস গুলো বলছিলেন। যেহেতু আমরা দুটো বোটে দুটো টিমে এসেছিলাম, তাই দুটো টিমের গাইডও আলাদা আলাদা ছিল। বাকি 10 জনের টিমটা আমাদের আগেই পৌঁছে গিয়েছিল লাইমস্টোন কেভে, আমরা গিয়েছিলাম তার কিছুটা পরে। এই চুনাপাথরের গুহায় প্রকৃতি যেন এক অদ্ভুত শৈল্পিক দক্ষতা প্রদর্শন করেছে। গুহাগুলো খুব ছোট হলেও আকর্ষণীয় বৈশিষ্ট্যে কিন্তু একদম পরিপূর্ণ। और आप नीचे के साइड देख सकते हैं, नीचे के साइड देखेंगे तो आपको शाइनिंग स्टोन देखने को मिलेगा। यहाँ पे देखिए शाइनिंग कर रहा है सिलिका माइका, जहाँ पे सिलिका माइका की मात्रा ज्यादा होती है वहाँ पे शाइनिंग कर रहा है। आपको आगे भी शाइनिंग स्टोन देखने को मिलेगा और अंदर किसी भी स्टोन को टच नहीं करना है। टच करने से क्या है, ऐसे ब्लैक हो जाता है। इस साइड पे देखिए ये जो है टच करने की वजह से ब्लैक हो गया। ये क्या है, ग्लो करना बंद कर दिया, बढ़ना बंद कर दिया। आप अभी टच करेंगे अभी ब्लैक नहीं होगी, दिन के बाद क्या हो ब्लैक हो जाएगी। और इस साइड पे देखिए स्विमिंग पूल की बोर्ड लगी हुई है। आप ऊपर के साइड देखिए तो नेचुरल वाला বারাতাঙে এসেছি, লাইমস্টোন কেভ দেখলাম, আর তার সুন্দর রোমাঞ্চকর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হবে না? এটা হতেই পারে না। লাইমস্টোন কেভ ঘুরে দেখার পর প্রত্যেকে কিন্তু নিজের মতো করে তাদের স্মৃতিমধুর সময়গুলোকে ক্যামেরাবন্দি করে রাখার সর্বপ্রয়াস চেষ্টা করলো। আজকের মতো আন্দামান ট্রিপের এই দ্বিতীয় দিনের সমস্ত ঘোরার জায়গা দেখা শেষ হলে আমরা যে বোটে করে লাইমস্টোন কেভের দিকে এসেছিলাম সেটি করেই কিন্তু এখন ফেরার পালা। ফেরার সময় আপনাদেরকে আরও একটি উপদেশ দিই, যখন আপনারা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাবেন, মানে খাড়ির মধ্যে দিয়ে যাবেন, কখনোই জলে হাত দেবেন না, কারণ সেখানে নাকি প্রচুর কুমিরের বাস রয়েছে। যদিও আমরা তা দেখিনি, কিন্তু তবুও সাবধানতা বজায় রাখবেন। আমরা লাঞ্চ সেরেছিলাম ফেরিঘাটের কাছেই, আর চেকপোস্ট পার করার পর বিকেলের দিকে একটি দোকানে টিফিনের ব্যবস্থা হয়েছিল। এ সবকিছুই কিন্তু করে দিয়েছিলেন আমাদের ট্যুর অপারেটর দাদা। আন্দামানে এসছি, আর কিছু কেনাকাটা হবে না কাছের মানুষদের জন্য? না, আমরা পোর্ট ব্লেয়ারে ঢুকেই স্থানীয় কিছু হস্তকলা শিল্পের দোকান থেকে কাছের মানুষদের জন্য গিফট দেওয়ার জন্য বেশ কিছু সামগ্রী আমরা কিনেছিলাম। কেনাকাটি সেরে হোটেলে ফেরবার পরেও আমাদের জন্য তৈরি ছিল গরম গরম স্ন্যাক্স। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।